আমার প্রেমগাথা পর্ব সংখ্যা ৪৭। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। সঙ্গে আমি আছি মায়া। পারিবারিক অনুষ্ঠানে দুজনের একজনেরও আপনি উপস্থিত পাইতেন না। দুইজনের এত মন কষাকষি, তারপরও একজন অন্যজনের ডিভোর্স দেয় না। মূল কথা হইল, আপনার শ্বশুর শাশুড়ির জন্য আপনার শ্বশুরবাড়ির সবাই বিচ্ছিন্ন আর আলাদা আলাদা বাড়িতে থায়। আমি এইখানে কাম করি ৯ বছর ধইরা, কিন্তু আজ পর্যন্ত জানতে পারলাম না কি নিয়ে ঝামেলা বড় ম্যাডামের ওনার জামাইয়ের লগে। এই বিষয়ে কেউ অনুমতি নাই কোনো প্রশ্ন করার। আপনি হৃদ ভাইয়ের বউ, হয়তো হৃদ ভাই আপনারা কিছু না কিছু কইতে পারেন ভবিষ্যতে। তবে আমার কথা মানেন ভাবি, জীবনের আর যাই করেন কোনো বেলা হৃদ ভাইরে কষ্ট দিয়েন না কিন্তু। তাইলে আপনি বা আপনার পরিবারের কেউ আস্থা থাকবো না ভাবি। হৃদ ভাই হইল বড় ম্যাডামের জান। হৃদ ভাই যদি কোনো কিছু লইয়া কষ্ট পায়, তাহলে বড় ম্যাডামের শ্বশুরবাড়ির মানুষরে ছাড় দেয় না আমি দেখছি। এর জন্য আপনারে এত ঝেড়া প্রশ্ন করতেছিল বাজাইয়া দেখার লাইগা। আপনার উত্তরে সবাই সন্তুষ্ট, এই লাইগা পরিবেশ এখনও ঠান্ডা দেখতেছেন। নয়তো একটা ভুলভাল উত্তর করতেন, তাইলে দেখতেন এই মুহূর্তে আপনার উপর দিয়া ঝড় তুফান টর্নেডো সব চইলা যাইতো। আমি তো পারি নাই চাকরিটা ছাইরা চইলা যাইতাম, কিন্তু এত ভালো টাহার চাকরি আমি ঢাকা শহরে আর পামুনা দেখা এই লাইগা চাকরিটা আমি ছাড়তে পারি না। সারাদিনে শুধু বড় ম্যাডামের লাইগা 2 বেলা রান্না করতে হয়, সকালের নাস্তা, রাতের খাওয়া। দুপুরে ম্যাডাম কোটের ভিতরেই বইয়াই খায়। সারাদিন আমি অবসরে বৈশা বৈশা টিভি দেখি আর মাস শেষে মোটা অঙ্কের টাকা গুনি। নয়তো বড় ম্যাডামের মতো কঠিন রাগী মহিলা বাড়িতে কে কাম করত? আমি তো মইরা গেলেও করতাম না। বাপ রে, আপনার শাশুড়ির চাহন দেখলে আমার কলিজা কাঁপে। বুঝি না আপনার শ্বশুর এই মহিলারে কি দেখা বিয়াটা করছিল। নিশ্চয়ই বড় ম্যাডামের রূপ দেখাই আপনার শ্বশুর পাগল হয়েছে, নয়তো এমন কঠিন মানুষরে আবার কেউ বিয়া করে নাকি? আমি তো জীবনেও করতাম না। তনি দীর্ঘ কথায় মায়া গালে হাত রেখে তনি কথা মনোযোগ সহকারে শুনল। তনি সব কথায় মায়ার মাথায় ঢুকেছে, কিন্তু মায়া বুঝলো না তনি মায়ার কাছেও শ্বশুরবাড়ির নামে বদনাম করছে নাকি সুনাম। মায়া তনির আফসোসরত মুখটার দিকে তাকিয়ে বলল, আপনি কি সবার নামে সুনাম করছেন নাকি বদনাম? যদি একটু বলতেন আপু। মায়ের কথায় তনি আরো হতাশ হলো। হাতের প্লেটগুলো চেয়ারের সামনে সাজাতে সাজাতে ফের আফসোস করে বলল, আমি তো বদনামই করতে চাইছিলাম ভাবি, কিন্তু এদের ব্যক্তিত্ব খালি আমারে কনফিউজ করে। না আমি ভালো কইরা এদের চালাইতে পারি, আর না মন্দ বইলা দোষ দেখাইতে পারি। কেমন শক্ত কঠিন মানুষেরা, এদের দোষ বের করতে গেলেও নিজেই কেমন কইরা জানি সুনাম বের কইরা ফেলি। এদের মায়ের ফাঁসলে জীবন দফা রফা ভাবি, একদম শেষ। জীবনে হাইসা 2টা কথা কইতো না এরা, আর না নরম ব্যবহার করবো কখনো। এরপরও এরা মানুষরে কেমন কইরা জানে নিজেদের মায়ের জালে আটকায় রাখে ভাবি, আল্লাহ জানে। আমারে দেখেন ভাবি, এই প্রথম থেইকা এই চাকরি করুম না, চইলা যামু কইরা কইরা আজ 9টা বছর পার করলাম। এখন আমি নিজেই বড় ম্যাডামরে ফেলাইয়া 2 দিনের লাইগা গ্রামের বাড়িতে যাইতে মন চায় না। আমি চইলা গেলে যদি ম্যাডামের অসুবিধা হয় এই লাইগা। অথচ বড় ম্যাডাম আমারে আজও আপন কইরা লইতে পারল না। কেমন রোবট মতন চলাফেরা করে, আমার লগেও ঠিক কইরা কথা কয় না। মায়া তনির সুন্দর মুখটার দিকে তাকিয়ে অল্প হাসল। তনির মুখে নিজের শ্বশুর বাড়ির সম্পর্কে বদনাম শুনেও কেমন যেন শান্তি লাগছে মায়া। মায়া ঘাড় বেঁকে তাকালো পিছনে। দেখা গেল মা ছেলে 3জনই কিছু নিয়ে মনোযোগ সহকারে আলোচনা করছে। রাদীপকেও বেশ সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখলো এই প্রথম। মায়ের মনে হলো এই মানুষগুলো ভিতর বাহিরে শক্ত কঠিন ব্যক্তিত্ব ধরে রাখলেও এদের সবার মাঝে ভালোবাসার মানুষকে আগলে রাখার দারুণ একটা মন আছে। এই যেমন মায়া নিজের স্বামীর পরিচয় জানার পরপরই হৃদ কেন নিজ দায়িত্বে পরিবারের সঙ্গে দেখা করাতে নিয়ে আসলো মায়াকে। মানুষ ভালোবাসলেও পরিবারের সামনে ভালোবাসার মানুষকে হাজির করতে চায় না, কিছুদিন অন্তত গোপন রাখতে চায়। অথচ মায়ের ক্ষেত্রে হয়েছে ভিন্ন। মায়ের কিছু জানার আগে হৃদ নিজের পরিবারকে মায়ের পরিচয় সম্পর্কে জানিয়ে রেখেছে। এতে দুজনের পবিত্র সম্পর্কটা সম্মান রেখেছে হৃদ। তারপর দেখা গেল মায়ের কঠিন শাশুড়িও ছেলের পছন্দের বাইরে একটু শব্দ পর্যন্ত করেন। ছেলে নিজের পছন্দের বউকে হাজির করলো, আর মা হয়ে তিনি এতেই সম্মতি দিয়ে মায়াকে বোঝালো ওনার ছেলেকে কখনো ছেড়ে না যেতে।
অথচ ওনারা এত অর্থ সম্পদশালী, ক্ষমতা সম্পন্ন মানুষ। তারা চাইলে মায়ের মতন মধ্যবিত্ত পরিবারের মেয়েকে হাতের তুড়িতে টিস্যুর মতন ফেলে দিয়ে হৃদের জন্য যোগ্যতা সম্পন্ন কাউকে জীবনসঙ্গী হিসেবে বাছাই করতে পারে। হৃদ একজন প্রতিষ্ঠিত, সফল ও হাইলি এডুকেটেড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। যে কোনো নারী হৃদ খানের বউ হতে চাইবে, সেখানে মায়ের মতন অদক্ষ, অযোগ্যতার মধ্যবিত্ত পরিবারের সাধারণ একটা মেয়েকে বেছে নেওয়াটাই বোঝায় এদের কঠিন ব্যক্তিত্বের বাহিরেও তাদের সবার সুন্দর একটা ভালোবাসার মন আছে। মানুষ বলে কঠিন ব্যক্তিত্বের মানুষগুলা নাকি প্রিয়জনকে আগলে রাখার ব্যাপারটা দারুণ থাকে। আজ মায়ের চোখে সামনে দেখতে পারলো এতগুলা মানুষকে। সকাল 11:17। হৃদ ড্রাইভিংয়ে মায়ের পাশে সিটে গা এলিয়ে বসে। হৃদের দৃষ্টি আর মনোযোগ ড্রাইভিংয়ে থাকলেও মায়া মনোযোগ হৃদকে দেখার উপর। হৃদ বেশ কয়েকবার ভ্রু কুঁচকে মায়াকে দেখেছে এভাবে তাকিয়ে থাকার, কিন্তু মায়ের কোনো ভাবান্তর ঘটেনি। মায়ের সিটে কাত হয়ে হৃদের দিকে ঘুরে বসে। হৃদ ড্রাইভিংয়ের মধ্যে মায়ের মনোযোগ ভাঙতে মায়ের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি সমস্যা, কি দেখো? মায়ের সেইভাবেই বসে থেকে উত্তর করে বলল, আপনাকে দেখি। জানেন, আমি কখনো ভাবিনি আপনাকে এত নরম ব্যক্তিত্বে দেখবো কখনো। হৃদ মায়ের তাকিয়ে থাকার মানে বুঝতে পেরে সে চুপ রইল। মায়ের হৃদকে কিছু বলতে না দেখে সাহস পেয়ে আবারও বলল, আপনাকে একটা কথা বলার ছিল, বলি। হৃদ স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে সম্মতি দিল। মায়ের সিট ছেড়ে সোজা হয়ে বসল। সিরিয়াস হওয়ার ভঙ্গিতে মিনমিন করে বলল, আমাদের কলেজে থেকে রাঙামাটি যাওয়ার ট্যুরের প্ল্যানিং করছে সবাই, আমিও সবার সাথে যেতে চাচ্ছিলাম। আমাকে হৃদ মায়ের কথার মাঝে ওর দিকে না তাকিয়ে ড্রাইভিং করতে করতে বলল, নো ট্যুর, নো প্ল্যানিং, কোথাও যাওয়া যাবে না তোমার, সব ক্যান্সেল। মায়া হতাশার গলায় বলল, এমন করছেন কেন? সবাই তো যাচ্ছে, আমি একা না। এই ট্যুরে আরিফ ভাইয়াও যাবে আমাদের সাথে। এখন আমি না গেলে ভাইয়া নিশ্চয়ই জিজ্ঞাসা করবে কেন যেতে চাচ্ছি না। পাকামো করবে না রি, আমার এসব পছন্দ না। আরিফের সাথে আমি কথা বলে নিব। হৃদের মুখে আরিফের নামটা শুনতে মায়া আতঙ্কিত গলায় তাড়াহুড়ো করে বলে উঠল, আরে না না, আরিফ ভাইয়ের সাথে কথা বলতে হবে না আপনার। সামান্য একটা ট্যুরের জন্য আরিফ ভাইকে এখনই আমাদের সম্পর্কে বলার দরকার নেই। আমি কোথাও যাব না, প্রমিস। মায়া তাড়াহুড়ো ব্যাপারটা হৃদের সন্দেহ হলো। মায়া যে নিজের পরিবারকে ওদের সম্পর্কে জানাতে চাচ্ছে না সেটা ভালোই বুঝলো হৃদ। হৃদ ড্রাইভিং করতে করতে মায়ের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তুমি কি কোনোভাবে এই সম্পর্কটা তোমার পরিবারের কাছে হাইড করতে চাচ্ছ হৃদ? হৃদের কথায় মায়া ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে অসম্মতি জানালেও মনে মনে সে জানে সত্যিটা এটাই। মায়া সত্যি হৃদকে নিজের পরিবারের সামনে এখন উপস্থিত করতে চাচ্ছে না। তাহলে সবাই মায়াকে দোষ দিল যে মায়া নিজের বোনের ভাসুরকে ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছে। এর জন্য মায়া চাচ্ছে আরও কয়েকটা দিন যাক, তারপর না হয় আস্তে ধীরে নিজের পরিবারকে জানানো যাবে হৃদকে নিয়ে। মায়া হৃদকে মিথ্যা বলে বলল, হাইড করবো কেন? আসলে বড় আপু বিয়েটা মাত্র শেষ হলো, আর কয়েকটা দিন যাক, তারপর না হয় আমাদের ব্যাপারটা জানাবো। মায়ের কথা রিকগুলো হৃদের যুক্তিসঙ্গত মনে না হলেও সে আপাতত চুপ রইল। তাড়াহুড়ো করে মায়াকে চাপে ফেলতে চায় না রিক, বরং বউকে কিছুদিন সময় দেওয়া উত্তম ভেবেই সে চুপ রইল। কিন্তু মায়া হৃদকে নিয়ে কী ভাবছে সেটা মায়ারও জানা নেই। সুফিয়া বেগমের প্রতি কথার সম্মতি তখন শুধু মায়া চাপে পড়ে দিয়ে এসেছিল, মন থেকে কিছুই দেয়নি। বরং মায়া হৃদের সাথে বিয়েটা পরিবারকে জানানো নিয়ে এই মুহূর্তে ভীষণ ভয় আছে, কিভাবে কি করবে, বা মায়ের পরিবার আদৌ ওদের সম্পর্কটা মানবে কিনা তাও জানে না মায়া। মূলত মায়া ভয় থেকেই হৃদের সাথে সম্পর্কটা লুকাতে চাইছে। তীক্ষ্ণ সুফিয়া বেগমের তখনকার কথাটাই সত্যি হল। অল্প বয়সী মেয়েরা বুঝে কম, তারা পরিস্থিতির মোকাবেলা করতে জানে না, বরং ভয় পেয়ে পিছিয়ে যায়। মায়ের ক্ষেত্রে তাই হচ্ছে। হৃদকে যতটা সাহসিকতার সাথে ভালোবেসে ছিল, ঠিক ততটাই দুর্বল মন মানসিকতা পরিচয় দিচ্ছে পরিবারের সামনে হৃদকে তুলে ধরতে। মায়ের এই দুর্বল মন মানসিকতার জন্য ভবিষ্যতে কতটা প্রভাব ফেলবে হৃদ মায়ের সম্পর্কে তাও ধারণা নেই মায়ের। তবে খুবই ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হতে হবে মায়ের দুর্বল মানসিকতার জন্য।
বসার ঘরে বিশাল বৈঠক। পাত্রপাত্রী দেখা দেখি পাট চুকিয়ে উপস্থিত মেহমানদের খাওয়া দাওয়া পর্ব ইতিমধ্যে শেষ করে আলোচনা বসলো দুই পরিবার। উপস্থিত সদস্যদের গমগমে পরিবেশে মায়া অবস্থা দেখার মতো। লম্বা ঘোমটায় লাল শাড়ি পরিহিত মায়া থমথমে আর হৃদয় ভাঙ্গুনে সিটিয়ে আছে। ঘোমটার আড়ালে থেমে থেমে নাক টানার শব্দ আসছে, হয়তো কান্না আটকে রাখার চেষ্টায় নাক টানছে। তবে কিছুক্ষণ পর পর হাতের টিস্যুটা চোখে লাগাতেও দেখা যাচ্ছে। মায়াকে ঘিরে বসার ঘরে চেয়ারম্যান পরিবারের সবাই রয়েছে। চেয়ারম্যান সাহেবের দুই ভাই দুই বোন, ওনাদের ছেলে মেয়ে, ছেলের বউ, তাদের বাচ্চা কাচ্চা, আবার চেয়ারম্যান সাহেবের নিজের 3 মেয়ে, তাদের জামাতা, নাতি নাতনি, সব মিলিয়ে প্রায় 20-এর ঊর্ধ্বে সদস্য উপস্থিত মায়াকে পাত্রী হিসেবে দেখতে। মুক্তা ফাহাদের বিয়েটা শেষ হয়েছে আজ প্রায় 5 দিন হলো। ফ্রি যাত্রীতে মুক্তা ফাহাদকে নিয়ে নিজ বাড়িতে চলে গেল আজ 2 দিন হলো। সে এখন নিজের শ্বশুর বাড়িতেই আছে ফাহাদের সাথে। আজ মায়াকে দেখতে আসার ব্যাপারটাও হুট করেই ছিল। মায়ের পরিবার যদিও এর জন্য প্রস্তুত ছিল না, তবে উনারা জানতো মুক্তার বিয়ের পরপরই মায়ের বিয়ের আলোচনা চলবে চেয়ারম্যান সাহেবের ছেলের সাথে। পূর্ব কথা অনুযায়ী মুক্তার বিয়ের সপ্তাহখানিক পরই মায়ের বিয়েটা পারিবারিকভাবে হবার কথা ছিল। সব কিছু ঠিকঠাকও ছিল, কিন্তু হুট করে নাদিমের স্কলারশিপের কাগজপত্রে কমপ্লিকেশন দেখা যাওয়ায় সে ঢাকা থেকে বাড়িতে আসছে না টেনশনে, বরং দৌড়াদৌড়ি করে কাগজপত্রের ঝামেলা মিটিয়ে নিচ্ছে। সেজন্য নাদিম মায়াকে দেখতে আজ ওর পরিবারের সাথে উপস্থিত হতে পারেনি, বরং অ্যাম্বাসিতে বসে ভিডিও কলে জয়েন হয়েছে নিজের এঙ্গেজমেন্টের রিং বদলে। এই আলোচনায় যতদিন পর্যন্ত নাদিমের ভিসার প্রসেসিংয়ে ঝামেলা শেষ না হচ্ছে, ততদিন পর্যন্ত আপাতত মায়া নাদিমের বিয়েটা পিছিয়ে যাবে। নাদিমের কাগজের ঝামেলাটা মিটিয়ে গেলে পারিবারিকভাবে দুজনের বিয়েটা দেয়া হবে। তবে আজ দুই পরিবারের সম্মতিতে নাদিমের সাথে মায়ের পারিবারিকভাবে আংটি বদল হয়ে থাকবে। আলোচনা অনুযায়ী তাই হলো। মায়ের বিয়েটা সৌভাগ্যক্রমে পিছিয়ে গেল। নাদিমের বাবা চেয়ারম্যান সাহেব তিনি নিজের হাতে মায়াকে গোল্ডের মধ্যে চকচকে একটা ডায়মন্ড রিং পরিয়ে দিলেন। মায়া হাতে রিং পরানোর সময় মায়া কান্না আটকাতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠল কষ্টে। এতে চেয়ারম্যান সাহেব সহ উপস্থিত সবাই মনে করলো মায়া ছোট মানুষ বলে ইমোশনে ভয়ে কান্না করছে। চেয়ারম্যান সাহেব অল্প হেসে মায়াকে আশ্বস্ত করে একটা ভরসার হাত মায়ার মাথায় বুলিয়ে দেয় কান্না না করতে। নাদিমের সপরিবারও মায়াকে সাদরে গ্রহণ করে ভরসা দেয় কান্না না করতে। সবার এত আন্তরিকতায় মায়া আরও ফুপিয়ে ওঠে অপরাধ বোধে। মায়া এই বিয়েটা সম্পর্কে কিছুই জানত না। হুট করে আজ সকালে জানতে পারলো মায়ের বিয়ে, তাও চেয়ারম্যানের ছোট ছেলে নাদিমের সঙ্গে। এটা নাকি আগে ঠিক করা ছিল নাকি? কই, মায়া তো এই সম্পর্কে বিন্দুমাত্র জানতো না। কিন্তু যখন মায়া এই সম্পর্কে জানতে পারে তখন ঘোর আপত্তি জানিয়েছিল এই বিয়েটা করবে না বলে। কিন্তু কেউ মায়ের বিশেষ একটা গুরুত্ব বা পাত্তা দেয়নি, কারণ বিয়েটা পূর্ব থেকে ঠিক করা ছিল বলে। তাছাড়া মায়ের কথা গুরুত্ব দেওয়ার মতন কেউ মায়াকে তেমন সিরিয়াস নেয়ও নি। মোট কথা, মায়া পরিস্থিতির এমন একটা ফ্যাসাদে পড়েছে যে এই মুহূর্তে নিজের পরিবার বা রীতকে বলতে পারছে না একে অপরের সম্পর্কের কথা। মায়া বিবাহিত, সেটা কখনোই মায়া নিজের পরিবারকে বলতে পারবে না। তার কারণ মায়ের বড় বোন মুক্তা বিয়েটা মাত্র হলো ওই বাড়ির ছেলের সাথে। এখন যদি মায়া নিজের বিয়ের বিষয়টা জানাজানি করে, তাহলে মুক্তার শ্বশুর বাড়িতে মায়াকে নিয়ে অশান্তি হতে পারে। এমনি সেদিন মায়াকে রীত ফাহাদের বাসায় ড্রপ করার সময় সেটা ওই বাড়ির কেউ সেটা ভালো চোখে দেখেনি। এই বিষয়টা মায়া বেশ বুঝতে পেরেছিল ফাহাদের মা মনোভাবে। যদিও আসিফ সবাইকে আগেই বলে রেখেছিল হৃদের মা সুফিয়া বেগম মায়াকে দেখতে চেয়েছিল, সেজন্য আসিফ মায়াকে পরদিন সকালে সবার ঘুম থেকে ওঠার আগে নিয়ে গিয়েছিল সুফিয়া বেগমের সাথে দেখা করাতে। কিন্তু তারপর ওই পরিবারের অনেকেই মায়ের উপর অসন্তুষ্ট ছিল মায়াকে হৃদের সঙ্গে গাড়ি করে ফিরতে দেখে।
জোর মুখে অনেক প্রশ্নও তুলেছিল। হৃদের মা সুফিয়া বেগমের মতন শক্ত মানুষ কেন মায়াকে দেখতে চায়? এর কি কারণ হতে পারে? সবার মতে সুফিয়া বেগম তো ফাহাদের শালীকে চেনার কথা না। যেখানে তিনি ফাহাদের বউকেও চিনে না, সেখানে আসিফকে বলে মায়াকে নিয়ে যাওয়ার বিষয়টি ছিল সবার দৃষ্টিকটুরের কারণ। হেনা খান অবশ্য মায়াকে কৌতূহল দিয়ে বেশ স্বাভাবিকভাবে এই নিয়ে প্রশ্ন করেছিল। সুফিয়া বেগম মায়াকে ডেকে নিয়ে কি বলেছিল সেটা জানতে চেয়েছেন। মায়া তখন উত্তরে তেমন কিছুই বলেনি, শুধু বলেছিল মায়াকে সকালে নাস্তাতে দাওয়াত দিয়েছিলেন তিনি, ব্যাস এতটুকু। মায়ের সহজ সরল উত্তরটা যদিও তেমন কেউ বিশ্বাস করেনি, তারপরও সবাই সুফিয়া বেগমের হঠাৎ তলবে মায়াকে সন্দেহের তালিকায় রেখেছিল। ওই বাড়ি থেকে মায়েরা ফিরে এসেছে আজ গোটা 6 দিন হলো। এখন যদি মায়া কোনোভাবে হৃদের সাথে মায়ের বিয়ের কথাটা কোনোভাবে প্রকাশ করে, তাহলে এই মুহূর্তে তাণ্ডবের ঝড় বয়ে যাবে মাথার উপর দিয়ে। আবার এই বিয়েটা নিয়ে যদি মায়া এখন হৃদকেও কিছু বলতে চায়, তাহলেও একই তাণ্ডবের ঝড় দ্বিগুণ হবে মায়ের উপর। মায়ের পরিবার কিছু দয়া মায়া না দেখালেও হৃদ নিশ্চয়ই মায়াকে আস্ত রাখবে না। কেন সে সেজেগুজে অন্যের নামে রিং করলো তার বউ হয়ে? মায়া অনেক রিকোয়েস্ট করে হৃদ থেকে সময় চেয়েছিল নিজের জন্য। এখন সেই হৃদের অগোচরে মায়া অন্যের পাত্রী হয়ে আংটি পর্যন্ত পরে নিয়েছে। এটা শুনলে অবশ্যই মায়াকে আস্ত রাখার কথা না। এই লোক এমনই যে ভয়ঙ্কর। তারপর মায়া এঙ্গেজমেন্টের কথাটা শুনলে কি হবে, সেই ভয়েও মায়া জড়সড়। ভয় আর ভীষণ অপরাধ বোধে ঠোঁট কামড়িয়ে কান্না আটকাতে চেয়ে আস্তে আস্তে ফুপাতে লাগলো মায়া। নাদিমের বড় বোন শেহনাজ নিজের হাতের ফোনটা মায়ের হাতে ধরিয়ে দিল। ভিডিও কলে নাদিমকে দেখা যাচ্ছে ক্লান্তিতে বসে, গলার ট্রাইটা ঢিলে করে ফোনের দিকে তাকিয়ে। নাদিম দেখতে সুন্দর পুরুষ বটে, পাত্র হিসেবে চমৎকার, খারাপ নয়। তবে মায়ের দিকটা ভিন্ন, সে বিবাহিত, আর এই বিষয়টি ভয়ে মায়া কাউকে বলতে পারছে না, আর না সহ্য করতে পারছে। উপস্থিতির দায়ে পড়ে মায়া ভীষণ আতঙ্কিত। কোলের উপর মায়ের কম্পনরত দুহাতে ভাঁজে নাদিমের ফোনটি চেপে, অতি কষ্টে চেপে মায়া ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে না পর্যন্ত, শুধু মাথা নিচু করে ধীরে ফোঁপাচ্ছে। নাদিম মায়া কান্না মিশ্রিত মুখটা দেখে সুন্দর হাসলো। তার এই ক্লান্তির মুখের হাসিটা বলে দিচ্ছে তার প্রাপ্তির সুখ কতটা। নাদিম হাতের ফাইলটা পাশের চেয়ারে রেখে মায়া মুখটার দিকে তাকিয়ে বাম হাতে নিজের চুলগুলো পিছন ঠেলে দিতে দিতে বলল, টেক এ ব্রেথ ঋতু, আমার মনে হয় তোমার একটু পানি খাওয়া উচিত। মায়া নাদিমের কথা অনাগ্রহ করে সেইভাবেই মাথা নিচু করে বসে রইল, চোখে জল কিন্তু মুখে কোনো শব্দ নেই। নাদিম মায়ের কান্নায় মনোযোগ হতে হতে আবেগ ঢেলে সাজানো কথায় বলল, তোমার কান্নাটা ব্যাখ্যা করছে ঋতু আমার প্রাপ্তির সুখ কতটা। আমার অনেক বছরের নিশ্চুপ অপেক্ষার ফল তুমি। তোমাকে এত সহজে পেয়ে যাব ভাবিনি। দুঃখের শেষ কান্নাটা করে নাও ঋতু, এরপর থেকে তোমার সুখের দায়িত্ব আমার, প্রিয়। নাদিমের ভালোবাসা আবেগময় কথার মায়ের অপরাধ বোধ আরো বাড়িয়ে দিল। সহ্য করতে না পেরে তক্ষুনি ফুপিয়ে কেঁদে উঠল। নাদিমকে ভিডিও কলে দেখা গেল সেই এক দৃষ্টিতে মায়ের কান্নার মিশ্রিত মুখটার দিকে তাকিয়ে থাকতে। সবার খাওয়া দাওয়া কথাবার্তা শেষে চেয়ারম্যান পরিবার বিদায় নিতেই মায়া ছুটে নিজ ঘরে। রাগে তেজে মাথার ঘোমটা ফেলে হাতের চুড়িগুলো এলোপাথারি ফেলেও কক্ষে ছড়িয়ে ছিটিয়ে বাম হাতের উল্টো পিজে তেজে ঠোঁটের লিপস্টিক ঘষে মেজে লেপটে দিল চারপাশে। গোছানো চুলগুলো টেনে এলোমেলো করতে করতে ধূপ করে বসে পড়লো ফ্লোরে। বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ে ফুপিয়ে চিৎকার করে উঠল বিছানার চাদর মুখে চেপে।